সুপ্রিয় এএমআইই শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলিকোচিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির তালহা জুবায়েদ। আমি পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার হিসেবে শিক্ষকতা করছি এবং একই সাথে রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট টাইম লেকচারার হিসেবে এএমআই নিয়ে কাজ করছি। গত 42তম লেকচারে আমরা কথা বলেছিলাম একটি স্ট্যান্ডার্ড যে ডিজেল সাইকেল, বা আমরা জানি যে সিআই ইঞ্জিনের ক্ষেত্রে আইডিয়াল সাইকেল হচ্ছে ডিজেল সাইকেল, এবং সেই আইডিয়াল সাইকেল নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ ডিজেল সাইকেল নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের লেকচারের মূল অংশে। আমরা লেকচার শীট বা প্রশ্ন সমাধান শীট 11 যেটিতে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর 2008 টার্মে এএমআই পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে, did you use an expression for of thermal efficiency for a CI engine in terms of compression ratio and cut-off ratio? আমাদের আগের লেকচারে বা তার আগের লেকচারে 40তম লেকচারে আমরা কথা বলেছিলাম অটো সাইকেলের এফিসিয়েন্সি সমীকরণ প্রতিপাদন নিয়ে। সেখানে আমাদের সমীকরণটিকে প্রতিপাদন করতে হয়েছিল কম্প্রেশন রেশিও এবং দ্য রেশিও অফ স্পেসিফিক হিটস, অর্থাৎ আর এবং কে এর সাহায্যে। এখন আমাদেরকে বের করতে হবে কম্প্রেশন রেশিও আর এবং কাট অফ রেশিও আর সি, অর্থাৎ সমীকরণটি হবে 1 minus 1 ভাগ r to the power k minus 1 into rc to the power k minus 1 divided by k into rc minus 1, যেখানে এই rc হচ্ছে কাট অফ রেশিও এবং r হচ্ছে কম্প্রেশন রেশিও এবং k হচ্ছে রেশিও অফ স্পেসিফিক হিটস, অর্থাৎ সিপি এবং সিভির অনুপাত। আমাদের ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি সমীকরণে তিনটি রাশি রয়েছে, কম্প্রেশন রেশিও, কাট অফ রেশিও এবং স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের রেশিও। এই তিনটি রেশিওর সাহায্যে আমাদেরকে এফিসিয়েন্সি সমীকরণ প্রতিপাদন করতে হবে। আমরা জানি যে ডিজেল সাইকেল ইজ দ্য আইডিয়াল সাইকেল ফর সিআই রেসিপ্রোকেটিং ইঞ্জিনস। রেসিপ্রোকেটিং ইঞ্জিনকে আমরা দুই ভাগে ভাগ করি, কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন এবং স্পার্ক ইগনিশন ইঞ্জিনস। তো কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বা সিআই ইঞ্জিনের ক্ষেত্রে আইডিয়াল সাইকেল হচ্ছে ডিজেল সাইকেল, এবং সিআই ইঞ্জিন ফার্স্ট প্রপোজ করেছিলেন সায়েন্টিস্ট রুডলফ ডিজেল 1890 সালে, এবং তার নামানুসারে এটিকে নাম দেওয়া হয়েছে ডিজেল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিনকে অনেক সময় আমরা সিআই ইঞ্জিন বলে থাকি, ডিজেল সাইকেলকে যে সকল ইঞ্জিনে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা ডিজেল ইঞ্জিন বলে থাকি। তো এখন এই সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে থার্মাল এফিসিয়েন্সি সমীকরণ প্রতিপাদন করতে গেলে আমাদেরকে আগে সাইকেলটি সম্পর্কে জানতে হবে, এবং আমরা জানি যে ডিজেল সাইকেল হচ্ছে চারটি প্রসেসের সমন্বয়ে গঠিত: আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। আমরা গত লেকচারে কথা বলেছিলাম যে অটো সাইকেলেও ঠিক এই চারটি প্রসেস রয়েছে, অর্থাৎ আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে 2 থেকে 3 নাম্বার যে প্রসেস সেটি। এটি ডিজেল সাইকেলের ক্ষেত্রে সম্পাদিত হয় কনস্ট্যান্ট প্রেসারে, যেখানে কিনা অটো সাইকেলের ক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার প্রসেসটি ঘটে কনস্ট্যান্ট ভলিউমে, অর্থাৎ হিট এডিশন প্রসেসটি অটো সাইকেলে হয় কনস্ট্যান্ট ভলিউমে, ডিজেল সাইকেলে হয় কনস্ট্যান্ট প্রেসারে। বাকি সবকিছু একই। এই বিষয়টি মনে রাখতে হবে। আরেকটি হচ্ছে যে আমাদের সাইকেল বা চক্র, এটা যেহেতু চক্রাকারে সংগঠিত হয়, সো আমরা এই 1 থেকে 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন, এটি যে 1 থেকে 2 হবে নট নেসেসারি। এটি সিকোয়েন্স পরিবর্তন হতে পারে, কিন্তু প্রসেস পরিবর্তন হবে না, প্রসেসের ধারা বা ক্রম পরিবর্তন হতে পারে। যেমন আমাদের এখানে ডিজেল সাইকেলকে আমরা শুরুটা দেখিয়েছি যে শুরুর প্রসেসটি আমরা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন থেকে শুরু করেছি। এখন কোন টেক্সট বই যেটা করতে পারে সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, এটা দিয়েই হয়তো
চ্যাঞ্জেলের বইতে 1 থেকে 2 নম্বর প্রসেসটিকে আইসেন্ট্রপিক কম্প্রেশন হিসেবে অভিহিত করা হয়েছে। 2 থেকে 3 নম্বর প্রসেস হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন, 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। নিঃসন্দেহে এই 4টি থার্মোডাইনামিক প্রসেসের সমন্বয়ে এই ডিজেল সাইকেল গঠিত। তবে এই সিকোয়েন্স যেটি 1 থেকে 2 বা ফার্স্ট স্টেজ, 2 থেকে 3 বা সেকেন্ড স্টেজ, 3 থেকে 4 থার্ড স্টেজ এবং 4 থেকে 1 ফোর্থ স্টেজ, এটির পরিবর্তন হতে পারে। কিভাবে পরিবর্তন হতে পারে? যেহেতু এটা চক্রাকারে, সো চক্রটা আপনি যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে এসে আপনাকে শেষ হতে হবে, বা ঠিক তার আগ মুহূর্তে এসে চক্রটি সমাপ্ত হবে। কিন্তু চক্রাকারের যে ক্রম সেটি অপরিবর্তিত থাকবে। মানে আমরা বলছি যে সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি যে আইসেন্ট্রপিক কম্প্রেশনের পরে আসবে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, তারপরে আসবে আইসেন্ট্রপিক এক্সপানশন, তারপরে আসবে কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, তারপরে আবার আসবে আইসেন্ট্রপিক কম্প্রেশন, এবং এভাবে করে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন, কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, আবার আইসেন্ট্রপিক কম্প্রেশন, এভাবে চক্রাকারে চলতে থাকবে এই সাইকেল। তো এখন আমরা যদি দেখি খুরমির বইতে, সেখানে কিন্তু দেখেন যে ফার্স্ট স্টেজ হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিটিং, যেটা কিনা এখানে সেকেন্ড স্টেজ, অর্থাৎ এখান থেকে তারা প্রসেসটি শুরু করেছে। তাহলে যেটা খুরমির বই, সেখানে কনস্ট্যান্ট প্রেসার হিটিং যেটা এখানে 2 থেকে 3 প্রসেস, সেটা এখানে বেসিক্যালি 1 থেকে 2 নাম্বার প্রসেস। অর্থাৎ খুরমির বইতে যেটা 1 2, সেটা আমাদের চ্যাঞ্জেলের বইতে 2 3। এবার চলে আসি পরের স্টেজ, যেটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক বা আইসেন্ট্রপিক এক্সপানশন। আমরা দেখতে পাচ্ছি সেটা 3 4, অর্থাৎ সিকোয়েন্স কিন্তু ঠিক আছে, ক্রম ঠিক আছে, যে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশনের পরে আসবে আইসেন্ট্রপিক এক্সপানশন, তারপরে আসবে কনস্ট্যান্ট ভলিউম কুলিং অর্থাৎ হিট রিজেকশন, এবং সেটি কিন্তু আছে কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, ক্রম অপরিবর্তিত থাকবে। এবং তারপরে আসছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যাঞ্জেলের বইয়ে 2 3 থেকে শুরু হয়েছে, খুরমির বইয়ের ফার্স্ট স্টেজ বা চক্র। সো চক্রের সিকোয়েন্স ঠিক থাকবে, অর্থাৎ কোন থার্মোডাইনামিক প্রসেসের পরে কোন থার্মোডাইনামিক প্রসেস আসবে সেটি নির্ধারিত, এটির কোনো পরিবর্তন নেই। কিন্তু কোন জায়গা থেকে যে স্টার্ট হবে সেটি নির্ভর করবে আপনি যেভাবে লিখবেন সেটার উপরে। কারণ যেহেতু এটা সাইকেল, সাইকেলটা আপনি যেখান থেকে শুরু করবেন ঠিক তার আগ মুহূর্তে এসে থামলেই চলবে। সো এটা যে এমন না যে শুরুটা হতে হবে আইসেন্ট্রপিক কম্প্রেশন দিয়েই। এই বইতে কনস্ট্যান্ট প্রেসার হিটিং দিয়ে শুরু করেছে, এখানে কনস্ট্যান্ট প্রেসার হিটিংটা আছে 2 3 এ, তারপরে আছে আইসেন্ট্রপিক এক্সপানশন। সো এখানে আইসেন্ট্রপিক এক্সপানশন হবে তার পরের স্টেজ, কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন বা কুলিং যেটা, সেটা হবে তার পরের স্টেজ, তারপরে আইসেন্ট্রপিক কম্প্রেশন হবে তার পরের স্টেজ। সো এই দুটো বইয়ের সাথে আমরা যদি সাইকেলের ডেসক্রিপশন তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেলটির যে 4টি প্রসেস নিয়ে গঠিত সেটি একই আছে, অর্থাৎ আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। এই 4টি থার্মোডাইনামিক প্রসেস অপরিবর্তিত থাকবে, তাদের ক্রম অপরিবর্তিত থাকবে, কিন্তু তাদের যে শুরুটা মানে স্টার্ট পজিশন অর্থাৎ 1 থেকে 2 বা ফার্স্ট স্টেজ, সেটি যে আইসেন্ট্রপিক কম্প্রেশনই হতে হবে নট নেসেসারি, আপনি চাইলে আইসেন্ট্রপিক এক্সপানশন দিয়েও শুরু করতে পারেন। কিন্তু যেভাবে আপনি আপনার সাইকেলকে ডিফাইন করবেন সেইভাবে আপনাকে পিভি এবং টিএস ডায়াগ্রাম ড্র করতে হবে এবং সেইভাবে আপনাকে ইকুয়েশন ডিরাইভ করতে হবে। তো আমাদের যে এফিসিয়েন্সি যে সমীকরণ আমরা যদি এখানে দেখতে পাই যে খুরমির বইতে আমরা যে এক্সপ্রেশন ডেরিভেশন, সেটা হচ্ছে ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু 1 - 1 ভাগ r টু দি পাওয়ার গামা মাইনাস 1 রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইনটু পি মাইনাস রো মাইনাস 1, যেখানে কিনা এখানে আরটা হচ্ছে কম্প্রেশন রেশিও এবং রোটা হচ্ছে কাট অফ রেশিও এবং গামাটা হচ্ছে সিপি এবং সিভির অনুপাত। তো এই যে এটা ইকুয়াল টু 1 ভাগ 1 1 মাইনাস 1 ভাগ r টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু বা মাল্টিপ্লাইড বাই রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ভাগ গামা ইনটু রো মাইনাস 1। এই এফিসিয়েন্সি সমীকরণ যদি আমরা চ্যাঞ্জেলের বইতে দেখি, সেখানে যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি এরকম। আমরা দুটো তুলনা করব, কারণ এই পাঠ্য বিষয়টা যদি আপনি হৃদয়াঙ্গম না করতে পারেন তাহলে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর সমাধান করতে পারবেন না। কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুরমির বই থেকে আসে না, চ্যাঞ্জেলের বই থেকে আসে, যে কারণে চ্যাঞ্জেলের সমীকরণ প্রতিপাদন
পদ্ধতিতেই আপনাকে সমীকরণ প্রতিপাদন করলে সরাসরি অঙ্কগুলো করতে সুবিধা হবে। কিন্তু আবার চ্যাঞ্জেলের বইতে এক্সপ্রেশন ডেরিভেশন গুলো খুব শর্টকাটে করে দেয়া আছে। আমরা যদি মূল বইটা একবার দেখে আসি, এটি হচ্ছে আমাদের মূল টেক্সট বই। সেখানে দেখেন যে এই এক লাইনের পরে এই এক লাইন, তারপরে সরাসরি এফিসিয়েন্সি সমীকরণ এই এক লাইন, 3 লাইনের পরে এখানে কাট অফ রেশিও ডেফিনিশন দেওয়া হয়েছে এবং তারপরে এক লাফ দিয়ে চলে যাওয়া হয়েছে সমীকরণের যে এফিসিয়েন্সি সমীকরণ সেটির ফাইনাল ইকুয়েশনে। এবং খেয়াল করেন ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি এটা টিএইচ ডিজেল, সেটির এক্সপ্রেশন এই অবস্থায় রেখে 1 - T1 * T4 ভাগ T1 - 1 ডিভাইডেড বাই K * T2 * T3 ডিভাইডেড বাই T2 - 1। এই জায়গা থেকে কিভাবে লাভ দিয়ে এই সমীকরণে আসে সেটির কোনো ব্যাখ্যা নেই, শুধু বলছে যে ইউটিলাইজিং দ্য কাট অফ রেশিও ডেফিনিশন এবং আইসেন্ট্রপিক যে আইডিয়াল গ্যাসের বিভিন্ন সমীকরণ রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি সমীকরণটাকে এই অবস্থায় পেলাম। কিন্তু কিভাবে পেলাম সেই ব্যাখ্যাটি এখানে নেই বা ইকুয়েশন ডেরিভেশন নেই, ফলে শিক্ষার্থীরা কোনোভাবেই বুঝতে পারে না যে এই সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণে আসবে, সেটি একটি জটিলতা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধাপে ধাপে টি এবং ভি এর রিলেশন কিংবা প্রেসার এবং ভলিউমের রিলেশন সেগুলো কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধানের ক্ষেত্রে লাগে, প্রয়োজন হয়। তখন আমরা আর ইকুয়েশন গুলা খুঁজে পাই না, কারণ এখানে যেমন T1/T4 = V4 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এই সমীকরণ আপনি এই টেক্সট বইয়ের আদলে বা এই টেক্সট বইয়ের অঙ্কগুলো যেভাবে সমাধান করা আছে সেখানে গিয়ে আপনি আর মিলাতে পারবেন না, কারণ এখানে 4 থেকে 1 প্রসেস হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, কিন্তু সেটি কিন্তু আমাদের যে চ্যাঞ্জেলের বই সেখানে কিন্তু 4 থেকে 1 এ আইসেন্ট্রপিক কম্প্রেশন, এখানে আইসেন্ট্রপিক কম্প্রেশন 4 থেকে 1, যে কারণে এই 4 আর 1 এর মধ্যে আইসেন্ট্রপিক রিলেশনশিপ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ব্যবহার করা হয়েছে যে T1 ভাগ T4 = V4 ভাগ V1, অর্থাৎ এখানে হচ্ছে যে উপরে যেটা থাকবে রাশিটি, এখানে V এর রাশিটা সেটা নিচে থাকবে। সো T আর V এর রিলেশনশিপটা হবে যে দুটো প্রসেস তার হচ্ছে লাস্ট প্রসেস ভাগ ফার্স্ট প্রসেসের টেম্পারেচার = ফার্স্ট প্রসেসের ভলিউম লাস্ট প্রসেসের ভলিউমের রেশিওর পাওয়ার হবে গামা মাইনাস 1। তো এখন আইসেন্ট্রপিক কম্প্রেশন এখানে 4-1, কিন্তু এখানে আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে 1-2, ফলে আমাদের খুরমির বইতে যে লেখাগুলো আছে T1/T4 = V4 ভাগ V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এই সমীকরণটি এই বইয়ের আদলে হয়ে যাবে ডিফারেন্ট, কারণ এখানে 1-2, অর্থাৎ লাস্ট প্রসেস হচ্ছে 2, অতএব এখানে T2 হবে। এখানে ফার্স্ট প্রসেস হচ্ছে 1, অতএব এখানে হবে T1, অর্থাৎ T2 ভাগ T1 = V1 ভাগ V2, অর্থাৎ এখানে যদি T2 হয় তাহলে এখানে হবে T1, এখানে হবে V2, এখানে হবে সরি এখানে হচ্ছে যদি 1-2 প্রসেস হয়, 1-2 প্রসেস হলে এখানে হবে T2 ভাগ T1 = V1 ভাগ V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ফলে আলটিমেটলি এই এক্সপ্রেশন মুখস্থ করে এই বইয়ের অঙ্ক সমাধান করতে গেলে বিপদে পড়ে যাবেন, বিকজ সেখানে T1 এর জায়গায় T2 কিংবা T2 এর জায়গায় T3 এই যে সাবস্ক্রিপ্টের ভ্যারিয়েশন সেটিতে আপনি জটিলতায় পড়বেন। তো যে কারণে আমরা যেটা করেছি, লক্ষ্য করবেন যে আমাদের আর খুরমির বইয়ের প্যাটার্নে খুব সুন্দর করে ভেঙে ভেঙে যেভাবে এফিসিয়েন্সি সমীকরণ প্রতিপাদন করেছে ঠিক সেভাবেই আমরা আমাদের লেকচার নোটে আমরা ধারাবাহিকভাবে আমরা সেই এক্সপ্রেশন ড্রাইভ করেছি এবং আমরা লাভ দিয়ে ইকুয়েশন ডেরিভেশনে না গিয়ে অঙ্কের মতো করে সমাধান করেছি। তো এখানে আমরা এই লেকচারে কভার করব না পুরো এক্সপ্রেশন, শুধু আমরা এইটুকুই বলতে চাই যে আমাদের সিআই ইঞ্জিনের ক্ষেত্রে থার্মাল এফিসিয়েন্সি সমীকরণ আমরা যদি প্রতিপাদন করতে চাই, অর্থাৎ ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি সমীকরণ, তবে আমাদেরকে প্রথমে আমরা সবগুলোর কোয়ান্টিটির পরিচয় দিয়ে নিলাম, অর্থাৎ যেহেতু 4টা স্টেট, আমরা 4টা স্টেটের যে সকল রাশিগুলো রয়েছে সেগুলোর পরিচয় দিলাম টি, ভি, ইউ এবং মোটামুটি ভাবে টি, ভি, ইউ এই তিনটি রাশি আমাদের সমীকরণে ব্যবহৃত হয়েছে বিধায় টেম্পারেচার, ভলিউম এবং ইন্টারনাল এনার্জির পরিচয়টি আমরা দিয়েছি। এরপরে কি পরিমাণ হিট অ্যাবজর্পশন হচ্ছে সেটির পরিমাণ এবং কি পরিমাণ হিট রিজেক্ট হচ্ছে সেটির পরিমাণের সাথে সাথে স্পেসিফিক হিট দুটো, যেটি একটা কনস্ট্যান্ট ভলিউমে একটা কনস্ট্যান্ট প্রেসারে, আরেকটা হচ্ছে কম্প্রেশন রেশিও। সো কম্প্রেশন রেশিও আমাদের খেয়াল রাখতে হবে, কম্প্রেশন রেশিও যে V1/V2 এটা কোনো ইউনিভার্সাল কোন সূত্র না। লক্ষ্য করবেন যদি আমরা খুরমির বই দেখি কম্প্রেশন রেশিও ডেফিনিশন দিয়েছে কি, আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কম্প্রেশন রেশিও
এখানে দেখেন কম্প্রেশন রেশিও হচ্ছে V4 আর V1 এর অনুপাত, ঠিক আছে। এখন কম্প্রেশন রেশিও হচ্ছে V4 ভাগ V1, কিন্তু আমাদের এখানে কম্প্রেশন রেশিও হচ্ছে V1 বাই V2। তার মানে এটা নির্ভর করছে যে আপনার কম্প্রেশন কোন, মানে কম্প্রেশন যে থার্মোডাইনামিক প্রসেসটি ঘটছে সেটি কোন স্টেজে ঘটছে। দেখেন খেয়াল করে, কম্প্রেশনটা ঘটছে আমাদের ফার্স্ট স্টেজ অর্থাৎ 1 আর 2 এর মধ্যে, অতএব 1 আর 2 এর অনুপাতই হবে কম্প্রেশন রেশিও। সে কারণে এখানে 1 আর 2, কারণ 1 নাম্বার অবস্থায় তার ছিল প্রাথমিক আয়তন, আর কম্প্রেস করে সে যখন 2 নাম্বার স্টেজে পৌঁছলো তখন সেটা হলো তার কম্প্রেস করার পরের আয়তন। সো কম্প্রেশন রেশিও হবে কম্প্রেশন করার আগের ভলিউম এবং কম্প্রেশন করার পরের ভলিউম, এই দুটোর অনুপাতই হবে কম্প্রেশন রেশিও, মানে কত ছিল আর কত হলো। তো আলটিমেটলি আমাদের কম্প্রেশন রেশিওটা আমরা বের করছি এই থার্মোডাইনামিক প্রসেস ক্ষেত্রে V1 বাই V2। তাহলে আমাদের খুরমির বইতে কেন এটা V4 V1 হলো? বিকজ 4-1 প্রসেসই ছিল। আমরা যদি লক্ষ্য করি এই যে ফোর্থ স্টেজ সেটি ছিল বেসিক্যালি আইসেন্ট্রপিক কম্প্রেশন, অর্থাৎ 4-1 প্রসেসটি ছিল হচ্ছে তার ক্ষেত্রে কম্প্রেশন। সো 4 নাম্বার স্টেট থেকে সে যখন 1 নাম্বার স্টেটে গেল, তার মানে তার কম্প্রেস করার আগে ছিল তার যে ভলিউম সেটি V4, কম্প্রেস করে সে গেল V1 এ। তো যে কারণে এটির কম্প্রেশন রেশিও বের করার ক্ষেত্রে V4 আর V1 এর সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে ডেসক্রিপশন সেই অনুযায়ী কম্প্রেশন করা হয়েছে 1 আর 2 এ, অতএব V1 আর V2 অনুপাতই হবে কম্প্রেশন রেশিও। ফলে দুই টেক্সট বইতে কম্প্রেশন রেশিওর সূত্র কিন্তু ভিন্ন ব্যবহার করা হয়েছে। এটি আসলে ভুল নয়, বরং এটি হচ্ছে কিভাবে আপনি সাইকেলকে ডেসক্রাইব করেছেন তার উপর ভিত্তি করে। ঠিক একইভাবে কাট অফ রেশিও এখানে V3 ভাগ V2 ব্যবহার করা হয়েছে। এখানে কাট অফ রেশিওর কথা যদি বলেন, কাট অফ রেশিও এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে V2 আর V1 এর মধ্যে, কিন্তু আমরা এখানে কাট অফ রেশিও দিয়েছি V3 আর V2 এর মধ্যে, অর্থাৎ 2-3 প্রসেসের সাথে কাট অফ জড়িত, আর এখানে কাট অফ জড়িত হচ্ছে 1 আর 2 এর মধ্যে। তাহলে 1 আর 2 তে কাট অফ রেশিও ছিল, এখন 1 আর 2 তে প্রসেসটি শুরু হয়েছে কোন প্রসেস? 1 আর 2 তে কনস্ট্যান্ট প্রেসার হিটিং। সো এয়ার ইজ হিটেড এট কনস্ট্যান্ট প্রেসার ফ্রম ইনিশিয়াল টেম্পারেচার T1 থেকে T2 তে। তো এখানে কনস্ট্যান্ট প্রেসারে অর্থাৎ হিটটাকে প্রেসারটাকে ধ্রুবক রেখে সেটিকে T1 তাপমাত্রা থেকে সেটিকে হিটিং এর মাধ্যমে তার টেম্পারেচার রাইজ করে T2 তে পরিণত করা হয়েছে। এখানে কনস্ট্যান্ট প্রেসার হিটিং হচ্ছে 1 আর 2 এর মধ্যে, স্টেট 1 আর স্টেট 2 এর মধ্যে, কিন্তু এখানে আমাদের কনস্ট্যান্ট প্রেসার হিটিং হয়েছে 2 আর 3 এর মধ্যে, যে কারণে ফাইনাল ভলিউম মানে টেম্পারেচার বৃদ্ধির পরের ভলিউম এবং টেম্পারেচার বৃদ্ধির আগের ভলিউম অর্থাৎ V3 এবং V2 এর অনুপাত। আর এখানে সেটি হচ্ছে আমাদের যেহেতু 1 আর 2 এর মধ্যে, অতএব 2/1, এখানে 2 আর 3 এর মধ্যে বিধায় 3/2। অর্থাৎ মোট কথা হলো আপনি যদি খুরমির বই থেকে চ্যাঞ্জিলের বইয়ের সমীকরণের সাথে ম্যাচিং করতে চান, তাহলে আপনাকে জাস্ট এক ধাপ প্লাস করে দিতে হবে, নাথিং এলস। এক ধাপ প্লাস যদি করা হয় তাহলে আপনি খুব সহজেই এক্সপ্রেশন গুলা করতে পারবেন। যেমন কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন ছিল খুরমির বইতে 1 নাম্বার প্রসেস বা 1 নাম্বার প্রসেস, সেটি হচ্ছে আমাদের চ্যাঞ্জিলের বইতে 2 নাম্বার প্রসেস। তারপরে খুরমির বইতে যেটা 2 নাম্বার প্রসেস অর্থাৎ আইসেন্ট্রপিক এক্সপানশন, সেটি আমাদের এখানে 3 নাম্বার প্রসেস। তারপরে হচ্ছে যেটি ওখানে 3 নাম্বার অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, সেটা এখানে 4 নাম্বার। আর যেটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, সেটা ওখানে 4 নাম্বার, এখানে সেটা 1 নাম্বার, মানে 4 এর সাথে 1 যোগ করবেন তাহলে হলো 5। অতএব 5 বলে তো কিছু নেই, ঘুরে আবার সেটা প্রথমে চলে আসবে, তো 5 মানে 1। সো যে কোনো প্রসেস আসলে দুটো স্টেট নিয়ে গঠিত, অতএব 1 মানে 1 2, 2 মানে হচ্ছে 2 3, 3 মানে হলো 3 4, 4 মানে হলো 4 1। এই জিনিসটি মনে রাখলে আপনি খুরমির বইয়ের এক্সপ্রেশনকে খুব সহজেই চ্যাঞ্জেলের বইতে রূপান্তর করতে পারবেন। ফলে খুরমির বইতে যা কিছু আছে সেটি বেসিক্যালি আমাদের এই চ্যাঞ্জেলের বইয়ের সাথে মিল আছে, কিন্তু পার্থক্যটা হলো যে খুরমির বই থেকে এক ধাপ অ্যাডভান্স হচ্ছে চ্যাঞ্জেলের বই। এটি মনে রাখলে আপনি এক্সপ্রেশনে আর অসুবিধা হবে না। অর্থাৎ যেখানে ওখানে আমাদের যদি V2 থাকে, অর্থাৎ খুরমির বইতে যেটা V2 আছে চ্যাঞ্জেলের বইতে সেটা V3, খুরমির বইতে যেটা V4 আছে সেটি এখানে V1, খুরমির বইতে যেটি T3 আছে চ্যাঞ্জেলের বইতে সেটি হবে T4। অর্থাৎ যেখানে আপনি T1 পাবেন রিপ্লেস করবেন T2 দিয়ে, যেখানে T2 পাবেন T3 দিয়ে, যেখানে T3 পাবেন T4 দিয়ে, যেখানে
V1 পাবেন, সেটা এখানে V2, যেখানে V2 সেটা V3, অর্থাৎ এক ধাপ অ্যাডভান্স করবেন। কিন্তু কথা আছে, যেমন হলো যখনই হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে, তার মানে এখানে ভলিউমের কথা যদি বলি, তার মানে 4-1 মানে 4-1 প্রসেস বেসিক্যালি। সো 4-1 প্রসেস যেহেতু কনস্ট্যান্ট ভলিউম, তার মানে ভলিউম স্থির থাকবে, অর্থাৎ V4 আর V1 সমান। তাহলে এখানে যেমন V4 আর V1 সমান, কুর্মির বইতে সেটা হলো 3 নাম্বার প্রসেস, বিধায় ওটাতে 3-4 প্রসেস, অতএব সেখানে V3 আর V4 সমান। এটি আপনাকে মাথায় রাখতে হবে। আবার দেখেন এখানে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, এই কনস্ট্যান্ট প্রেসারটা হচ্ছে 2-3 প্রসেস, তার মানে কি প্রেসার P2 আর প্রেসার P3 উভয়ই কিন্তু এখানে সমান। এটি চ্যাঞ্জেলের মানে কুর্মির বইতে 1-2 প্রসেস, অতএব সেখানে P1 আর P2 সমান। এই বিষয়গুলোই হচ্ছে চ্যাঞ্জেলের বইয়ের সাথে কুর্মির বইয়ের মৌলিক পার্থক্য। তো পার্থক্যটা যদি বুঝতে পারেন, আমার মনে হয় ইকুয়েশন ডেরিভেশন করাটা আপনার জন্য কঠিন হবে না। এবং আমরা ঠিক পরের লেকচারে ইকুয়েশন বা এফিসিয়েন্সির সমীকরণটি প্রতিপাদন করব, এবং অটো সাইকেল বা ডিজেল সাইকেল, এখান থেকে আরেকটা আছে ব্রাইটন সাইকেল, এই তিনটা সাইকেল খুব যত্ন সহকারে সময় নিয়ে প্রস্তুতি নিন, আমাদের ভিডিও লেকচারগুলো দেখুন। নিশ্চয়ই থার্মাল ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স আপনার পাস মার্ক কেন, আপনি একটা সময় দেখবেন আপনি A+ পাওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করেছেন। কারণ এটা এমনই একটা সাবজেক্ট যেটি হচ্ছে শর্টকাট কোনো রাস্তা নেই। সো আমাকে স্বাভাবিকভাবেই লেকচারগুলোকে লেংদি করতে হচ্ছে, কারণ শর্টকাট করতে গেলেই বিপদে পড়বেন, ঘুরে ফিরে আবারও ফেল করবেন। তো অন্তত একটা সাবজেক্ট পড়ার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মতো পড়াশোনা করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের মতো করে পড়াশোনা করেন। এই সাবজেক্টে শুধু পাস না, একটা পর্যায়ে গিয়ে মনে হবে যে আপনি A+ই পাবেন। যে জন্য আপনাকে আসলে পড়াশোনা করতে হবে। তো আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।